হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে সমস্যাটি নিয়ে আমি আপনাদেরকে বলবো সেটি কিন্তু এখন প্রায় বেশিরভাগ মানুষেরই কিন্তু দেখা দেয়। যত দিন যাচ্ছে দিনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনগুলির ফলে আমাদের কিন্তু শরীরে বিভিন্ন রকম সমস্যা, আগের থেকে রোগ বিরোগ সমস্যা বেড়ে গেছে। তো যে সমস্যাটি এখন অনেক মানুষেরই মধ্যে দেখা যায় সেটি হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। তো হ্যাঁ, এই ইউরিক অ্যাসিডটি কী, এই ইউরিক অ্যাসিডটি কেন বাড়ে, এটি বাড়লে কি হবে, এই ইউরিক অ্যাসিড বাড়লে আমরা কি খাবো, কি খাবো, কি খাবো না, এর ট্রিটমেন্ট কি, এই সমস্ত কিছু আজকে আমি আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক যে এই ইউরিক অ্যাসিডটা কী। এই ইউরিক অ্যাসিড হলো আমাদের শরীরের মধ্যে থাকা একটি বর্জ্য পদার্থ। কিন্তু এই ইউরিক অ্যাসিডে কিন্তু অনেক কাজ আছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের শরীরের অ্যাসিড বেস ব্যালেন্সটাকে মেনটেন করা। তবে ইউরিক অ্যাসিড ততক্ষণই আমাদের শরীরের জন্য ভালো যতক্ষণ এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরের মধ্যে নর্মাল রেঞ্জে থাকে। যখন এই ইউরিক অ্যাসিডটি আমাদের শরীরের মধ্যে বেড়ে যায় তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যা আমাদের শরীরে দেখা দেয়। তো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে কমন ফিচার্সটি সবথেকে বেশি ডেভেলপ করে আমাদের শরীরে সেটাকে বলা হয় গাউট বা গেঁটে বাত। তো এই গাউট বা গেঁটে বাতটা কী? যখন নর্মালি ইউরিক অ্যাসিড আমাদের শরীরে কিন্তু সলিউবল ফর্মে থাকে। এবার যখন ইউরিক অ্যাসিড আমাদের শরীরের মধ্যে বেড়ে যায়, যখন বাড়তে শুরু করে, তখন এই সলিউবল ফর্মে থাকা ইউরিক অ্যাসিডগুলো তখন ক্রিস্টাল ফর্ম করে, যে ক্রিস্টালগুলি দেখতে অনেকটা সূচের মতো। তো এই ক্রিস্টালগুলো তখন কি হয়, ক্রিস্টালগুলো আমাদের শরীরে যে বিভিন্ন জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলোতে কিন্তু আস্তে 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 ডিপোজিট হতে শুরু করে, জমা হতে শুরু করে। তো সব থেকে বেশি পরিমাণে যে জয়েন্টের ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলো জমা হয় সেটা হচ্ছে আমাদের পায়ের যে বুড়ো আঙ্গুল আছে, সেই পায়ের বুড়ো আঙ্গুলের জয়েন্ট। এখানে সব থেকে বেশি ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলো জমা হয়। এছাড়াও পায়ের বুড়ো আঙ্গুলের জয়েন্ট ছাড়াও গোড়ালির জয়েন্ট, হাঁটুর জয়েন্ট, আমাদের যে এলবো আছে এলবোর জয়েন্ট, হাতের যে আঙ্গুলের গিঁটগুলো আছে এগুলোতে বিভিন্ন জায়গায় ইউরিক অ্যাসিড কিন্তু জমে। তবে সব থেকে বেশি জমে এই পায়ের বুড়ো আঙ্গুলে। তো এইবার যখন এই জয়েন্টগুলোতে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে জমতে শুরু করে তখন সেই জয়েন্টগুলো সোয়েলিং হয়ে যায়, জয়েন্টগুলো ফুলে যায়, জয়েন্টগুলো লাল হয়ে যায়, প্রচণ্ড গরম, জায়গাটা প্রচণ্ড গরম হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। এবার ব্যথা হওয়ার পর যখন আরও ইউরিক অ্যাসিডগুলো বাড়তে শুরু করে তখন জয়েন্টের মুভমেন্ট কিন্তু আস্তে আস্তে রেস্ট্রিক্ট হয়ে যায়। আমরা ঠিকমতো হাতের বুড়ো আঙ্গুলগুলো, পায়ের বুড়ো আঙ্গুল বা যে জয়েন্টগুলোতে সেগুলো ঠিকমতো নাড়াতে পারি না। জয়েন্টটা মুভমেন্ট রেস্ট্রিক্ট হয়ে যায় এবং সব থেকে শেষে কি হয়, জয়েন্টের মধ্যে ডিফর্মিটি হতে শুরু করে। তো এই সব সমস্যাগুলো হয় আর এগুলোকেই বলা হয় গাউট। তবে একটা কথা বলে রাখা দরকার, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া মানেই যে গাউট তা কিন্তু নয়। যদি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে আপনার শরীরের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায়, যেমন রেডনেস, সোয়েলিং, তারপরে প্রচণ্ড ব্যথা, এই জয়েন্টে যদি এই সমস্যাগুলো দেখা যায় তাকেই কিন্তু গাউট বলে। যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়েছে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়নি, তখন কিন্তু তাকে আমরা গাউট বলবো না। তখন সেই জিনিসটাকে বলবো আমরা, সেই সমস্যাটাকে বলবো হাইপার ইউরেসেমিয়া। তো এটি হচ্ছে গাউট আর হাইপার ইউরেসেমিয়ার মধ্যে ডিফারেন্স। তো এবার জেনে নেওয়া যাক যে আমাদের শরীরের মধ্যে এই ইউরিক অ্যাসিডের নর্মাল রেঞ্জ কত। আমাদের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের যে নর্মাল রেঞ্জ সেটি হচ্ছে 3.5 থেকে 7.2 mg/dl। এটি হচ্ছে আমাদের শরীরের মধ্যে নর্মাল রেঞ্জ। এর থেকে বেশি 7.2 এর থেকে যদি বেশি হয়ে যায় তখনই তাকে আমরা হাইপার ইউরেসেমিয়া বলি। বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক যে যদি কারো শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে তিনি কি খাওয়ার অ্যাভয়েড করবেন এবং কি খাবেন। তো যদি কারো শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে তিনি যেটি অ্যাভয়েড করবেন সেটি হচ্ছে পিউরিন রিচ ফুড। যেসব খাওয়ারে বেশি পরিমাণে পিউরিন আছে সেই পিউরিনযুক্ত খাবার কিন্তু তাকে অ্যাভয়েড করতে হবে। তো এবার জানা যাক যে কোন কোন খাবারে পিউরিন বেশি আছে। 1 নম্বর, সবথেকে বেশি যে খাবারে পিউরিন আছে সেটি হচ্ছে রেড মিট এবং লিভার। যে কোনো রেড মিট, খাসির মাংস হোক বা আরও যে বিভিন্ন রেড মিটগুলো আছে, এই রেড মিটে কিন্তু প্রচুর পরিমাণে পিউরিন থাকে। প্লাস লিভার মানে মেটে যেটাকে আমরা বলি, সেই লিভারেও কিন্তু প্রচুর পরিমাণে পিউরিন থাকে। তো এই লিভার বা রেড মিট এগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। 2 নম্বর, বিভিন্ন রকম সি ফিশ বা সি ফুড,
যেসব সামুদ্রিক মাছ আছে, বিশেষ করে যেসব মাছের উপরে মানে শক্ত খোলস আছে, যেমন চিংড়ি বা লবস্টার জাতীয় মাছ, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে। এছাড়াও পমফ্রেট বা আরও যে সমস্ত সামুদ্রিক মাছ আছে সেগুলোতেও কিন্তু পিউরিন থাকে। তো কারো ইউরিক অ্যাসিড বেশি থাকলে এই সামুদ্রিক মাছগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। 3 নাম্বার যেটাতে সব থেকে বেশি পিউরিন থাকে সেটি হচ্ছে অ্যালকোহল বা বিয়ার। মানে অ্যালকোহলের মধ্যে যে বিয়ার, এই বিয়ারে কিন্তু প্রচুর পরিমাণে পিউরিন থাকে। তো এই বিয়ার কিন্তু আমাদের বা অ্যালকোহল বা বিয়ার কিন্তু সবসময় অ্যাভয়েড করে চলতে হবে যদি কারো ইউরিক অ্যাসিড বেশি থাকে। এবার জেনে নেওয়া যায় শাকসবজিতে কী থাকে। এই শাকসবজিতেও কিন্তু কিছু কিছু শাকসবজি আছে সেগুলোতেও কিন্তু পিউরিন থাকে। এই সবজিতে কিন্তু পিউরিন আমাদের ওই রেড মিট বা সি ফুডের থেকে কম থাকে, কিন্তু কিছু কিছু সবজিতে থাকে, ওদের থেকে কম থাকলেও থাকে। তো কোন কোন সবজি? সেগুলো হচ্ছে পালং শাক, ফুলকপি, মটরশুঁটি, সিম, টমেটো, এসবে কিন্তু পিউরিন থাকে। তো যদি কারো ইউরিক অ্যাসিড বেশি থাকে তিনি কিন্তু এই শাকসবজিগুলো, এই সবজিগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন। আমি বলছি না যে একদমই খাবেন না, অল্প পরিমাণে খেতে পারেন, কিন্তু খুব বেশি পরিমাণে খাবেন না। আর আরেকটা জিনিসে খুব পিউরিন থাকে, সেটি হচ্ছে প্রসেস ফ্রুট জুস, মানে যেগুলো দেখবেন বাজার মার্কেটে ফ্রুট জুস পাওয়া যায়, যেগুলোতে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে এবং আর্টিফিশিয়াল সুইটনার থাকে। এই ফ্রুক্টোজ এবং আর্টিফিশিয়াল সুইটনার যুক্ত এই জুসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পিউরিন থাকে। তো এই জুসগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করে চলা উচিত। তবে একটা জিনিস আমি বারবার করে আপনাদেরকে বলছি, যে জিনিসগুলো আমি অ্যাভয়েড করতে বললাম সেগুলো কিন্তু যাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি আছে তারাই অ্যাভয়েড করবেন। যাদের শরীরে ইউরিক অ্যাসিড ঠিক আছে, ইউরিক অ্যাসিডের লেভেল ঠিক আছে, তাদেরকে কিন্তু আমি বলছি না, তারা কিন্তু সব কিছুই খেতে পারবেন। যাদের বেশি আছে তারাই এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলবে। তো এবার জেনে নেওয়া যাক যে কোন কোন খাবার তাহলে আমরা খেতে পারবো যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে। তো প্রথমেই বলে রাখা দরকার, যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে সব থেকে বেশি পরিমাণে তাদেরকে জল খেতে হবে। কারণ কি জল খাওয়ার? কারণ সব থেকে বেশি পরিমাণে জল খাওয়ার কারণ হচ্ছে, বেশি পরিমাণে যদি আমরা জল খাই তাহলে আমাদের শরীরে যে ইউরিক অ্যাসিডগুলো জমা হচ্ছে, বেশি পরিমাণে ইউরিক অ্যাসিডগুলো আছে, সেই ইউরিক অ্যাসিডগুলো জলের মাধ্যমে কিডনি হয়ে কিন্তু আমাদের বেরিয়ে যাবে, শরীরে কিন্তু আর জমতে পারবে না। আর এই জন্যই সব থেকে বেশি পরিমাণে জল খেতে বলা হয়। আর একটি কারণ আছে, ইউরিক অ্যাসিডগুলো কিন্তু আমাদের শরীরে সলিউবল ফর্মে থাকে। যদি ইউরিক অ্যাসিড বাড়তে শুরু করে সেগুলো কিন্তু ক্রিস্টাল ফর্মে মানে ফর্মেশন তৈরি করতে পারে, সেটা আমি যে আপনাকে বললাম ভিডিওতে। তো বেশি পরিমাণে জল খেলে সেই ইউরিক অ্যাসিডগুলো কিন্তু আর ক্রিস্টাল ফর্ম করতে পারবে না। এই বেশি ইউরিক অ্যাসিডগুলো আমাদের শরীর থেকে কিডনি হয়ে বেরিয়ে যাবে। আর কি হয়, ইউরিক অ্যাসিডগুলো যখন কিডনিতে যায়, বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড কিডনিতেও কিন্তু জমা হতে শুরু করে। ইউরিক অ্যাসিড যখন কিডনিতে বেশি পরিমাণে জমা হয় তখন কিন্তু কিডনিতে পাথর হয়। তো বেশি পরিমাণে জল হলে, মানে জল খেলে এই পাথরও কিন্তু আর আমাদের কিডনিতে হবে না। তো এই জন্যই সব থেকে বেশি পরিমাণে জল খেতে বলা হয়। এবার কি বললাম, সি ফিশ খেতে নিষেধ করলাম। তো সি ফিশ আমরা খাবো না, সামুদ্রিক মাছ খাবো না। তবে সামুদ্রিক মাছ বাদ দিয়ে যেসব মাছগুলো আছে, যেমন পুকুরের মাছ, নদীর মাছ, সেগুলো কিন্তু আমরা খেতে পারবো। মাটন খাওয়া নিষেধ, মানে রেড মিট খাওয়া নিষেধ, তবে চিকেন আপনারা খেতে পারেন। আর শাক সবজির মধ্যে আপনারা সব কিছুই খেতে পারেন, তবে যেগুলোতে একটু বেশি পরিমাণে পিউরিন আছে সেগুলো, শাক সবজিগুলো আপনারা অল্প পরিমাণে খাবেন। আর যেগুলো বললাম সেগুলো বাদ দিয়ে অন্যান্য শাক সবজিগুলো আপনারা ঠিক মতোই খেতে পারবেন। তো এই হচ্ছে যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তাদের ডায়েট চার্ট। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক হাইপার ইউরেসিমিয়া কী কী কারণে হয়। তো যাদের কিডনির ডিসফাংশন আছে তাদের কিন্তু এই হাইপার ইউরেসিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এবার কিছু পেশেন্ট আছে যাদের কেমোথেরাপি চলে, কোনো পেশেন্টের যদি কেমোথেরাপি চলে সেই পেশেন্টের কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখবেন যাদের শরীরে ফ্যাটি লিভার আছে বা হাইপার টেনশনের সমস্যা আছে, থাইরয়েডের সমস্যা আছে, এই হাইপার টেনশন, থাইরয়েড, ফ্যাটি লিভার, এইসব সমস্যাগুলি যাদের মধ্যে আছে শরীরে, বা মেটাবলিজম ডিসঅর্ডারগুলো যাদের শরীরে আছে, তাদের কিন্তু ইউরিক অ্যাসিড বা হাইপার ইউরেসিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু মেডিসিন আছে, যেসব মেডিসিনগুলো খেলেও কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে একটি মেডিসিন হচ্ছে ক্লোরথেলিডন। এটি একটি হার্টের মেডিসিন। তো এই মেডিসিনটি যদি কোনো পেশেন্ট হার্টের জন্য দীর্ঘদিন ধরে খান তাহলে কিন্তু তার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার জেনে নেওয়া যাক যে ইউরিক অ্যাসিড যদি কারোর শরীরে অনেক দিন ধরে বেশি থাকে তাদের কি কি সমস্যা দেখা দেয়। প্রথম তো গাউট হয়, বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড থাকলে গাউট হওয়ার সম্ভাবনা থাকে।
তো এই গাউট বাদ দিয়েও আরও কিন্তু বিভিন্ন রকম সমস্যা তার শরীরে হয়। কীরকম সমস্যা? প্রথমে হচ্ছে তার কিডনিতে কিন্তু স্টোন হওয়ার সম্ভাবনা থাকে, কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে তাদের হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা থাকে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, থাইরয়েড হওয়ার সম্ভাবনা থাকে, ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে। এই সব জিনিসগুলো, মেটাবলিজম ডিসঅর্ডারগুলো সব কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে যদি কারোর শরীরে অনেক দিন ধরে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে থাকে। তো এবার জেনে নেওয়া যাক যে কোন কোন মানুষের ক্ষেত্রে এই ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনাটা বেশি। তো যাদের ওজন বেশি তাদের কিন্তু ইউরিক অ্যাসিড বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যারা বেশি পরিমাণে মদ্যপান করেন তাদের ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা থাকে। যেসব খাওয়ারে এই পিউরিন বেশি থাকে সেসব খাবারগুলো যদি অনেক দিন ধরে বেশি পরিমাণে লোক খান তাদের কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা থাকে। তারপরে যাদের ফ্যামিলিতে হাইপার টেনশনের হিস্ট্রি আছে বা থাইরয়েডের হিস্ট্রি আছে তাদেরও কিন্তু ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনাটা অন্যান্য মানুষদের তুলনায় বেশি থাকে। এবার জেনে নেওয়া যাক যে এই ইউরিক অ্যাসিড আমরা ডায়াগনোস করব কিভাবে। তো এই ইউরিক অ্যাসিড ডায়াগনোস করার সব থেকে একটি উপায় আছে, সেটি হচ্ছে ব্লাড টেস্ট। একমাত্র এই ব্লাড টেস্টের মাধ্যমেই আমরা ইউরিক অ্যাসিডটা ডায়াগনোস করতে পারবো। ব্লাড টেস্ট করলেই আমরা জানতে পারবো যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি আছে না কম আছে। বন্ধুরা, এইবার আমরা জানবো ট্রিটমেন্ট অফ হাইপার ইউরিসিমিয়া অ্যান্ড গাউট, মানে এই হাইপার ইউরিসিমিয়া এবং গাউটের ট্রিটমেন্ট বা চিকিৎসা কী। তো প্রথমেই আমি বলেছিলাম যে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া মানেই কিন্তু গাউট নয়। যদি কারোর শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকে, যদি এই ইউরিক অ্যাসিড বেশি থাকে কিন্তু সেই ইউরিক অ্যাসিডগুলো আমাদের বিভিন্ন জয়েন্টকে যদি এফেক্ট না করে, বিভিন্ন জয়েন্টে যদি না জমে, তাহলে কিন্তু তাকে আমরা গাউট বলি না, তাকে আমরা বলি হাইপার ইউরিসেমিয়া। তো এই হাইপার ইউরিসেমিয়া থাকলে কিন্তু আমরা মেডিসিন প্রথমেই ডাক্তার ওরা কিন্তু কোনো মেডিসিন দেন না। এই হাইপার ইউরিসেমিয়া সমস্যাটা মেডিসিন ছাড়াই কিন্তু ঠিক হয়। আমি বলেছি যে পিউরিন রিচ খাবারগুলো অ্যাভয়েড করতে। যদি এই হাইপার ইউরিসেমিয়ার ক্ষেত্রে এই পিউরিন রিচ খাবারগুলো যদি আমরা অ্যাভয়েড করি এবং আমাদের লাইফস্টাইলটাকে যদি একটু মডিফাই করি, তাহলে কিন্তু এই সমস্যাটি আমরা ওভারকাম করতে পারবো মেডিসিন ছাড়াই। তো হাইপার ইউরিসেমিয়াতে কিন্তু মেডিসিনের প্রয়োজন নেই। এবার চলে আসছে গাউট। যদি ইউরিক অ্যাসিডগুলো বেশি থাকার ফলে আমাদের জয়েন্টকে এফেক্ট করে, জয়েন্টের ডিফর্মিটি তৈরি করে, বিভিন্ন রকম পেন হয় জয়েন্টে, তাহলে তাকে আমরা গাউট বলি। আর এই গাউট হচ্ছে দুই রকম, একটি হচ্ছে অ্যাকিউট গাউট এবং একটি হচ্ছে ক্রনিক গাউট। কীরকম? যদি আমাদের শরীরে এই ইউরিক অ্যাসিড ক্রিস্টালগুলো জমে ব্যথা, সোয়েলিং এগুলো যদি হয়, এগুলো যদি বছরে 1-2 বার হয়, 1-2 বার হলো, তাহলে কিন্তু সেটাকে আমরা বলি অ্যাকিউট গাউট। কিন্তু এই অ্যাকিউট গাউটটা যদি বারবার করে হতে থাকে, বছরে 1-2 বারের থেকে বেশিবার হতে থাকে, বারবার করে হতে থাকে, তখন আমরা তাকে বলি ক্রনিক গাউট। তো গাউট দুই রকম তাহলে বললাম, অ্যাকিউট গাউট এবং ক্রনিক গাউট। এই গাউটের ক্ষেত্রে, ট্রিটমেন্টের ক্ষেত্রে ডাক্তাররা কিন্তু দুটি মেডিসিন আছে খুব প্রেসক্রাইব করেন। এই গাউটের ক্ষেত্রে কিন্তু মেডিসিনের প্রয়োজন। তো দুটো মেডিসিন আছে, যে দুটো মেডিসিন ডাক্তাররা খুব প্রেসক্রাইব করে থাকেন। একটি হচ্ছে অ্যালোপিরিনল এবং 2 নম্বর হচ্ছে ফেবুক্সোস্ট্যাট। অ্যালোপিরিনল 100 mg থেকে 300 mg পর্যন্ত ডোজে পাওয়া যায়, স্ট্রেন্থে পাওয়া যায়। আর ফেবুক্সোস্ট্যাট 40 mg এবং 80 mg, এই দুটি স্ট্রেন্থে পাওয়া যায়। তো এই দুটি মেডিসিন কিন্তু হচ্ছে জেনথিন অক্সিডেজ ইনহিবিটর। তো এইটা কি জেনথিন অক্সিডেজ ইনহিবিটর কি? তাহলে বলা যাক কার্যকারিতাটা, এই মেডিসিনগুলো আমাদের শরীরে কীভাবে কাজ করে। তো আমাদের শরীরে জেনথিন অক্সিডেজ বলে একটি এনজাইম আছে। এই এনজাইমটির কাজ হচ্ছে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডকে সিনথেসিস করা, ইউরিক অ্যাসিড তৈরি করা। এটি হচ্ছে জেনথিন অক্সিডেজের কাজ। তো এই অ্যালোপিরিনল বা যে ফেবুক্সোস্ট্যাট যে ওষুধটা বললাম, এগুলো কি করে? এগুলো আমাদের যে জেনথিন অক্সিডেজ এনজাইমটা আছে তার কার্যকারিতাটাকে ব্লক করে বা ইনহিবিট করে, তার কার্যকারিতাটাকে বন্ধ করে দেয়। যখন এই জেনথিন অক্সিডেজের কার্যকারিতাটা বন্ধ হয়ে যায়, তখন আমাদের শরীরে ইউরিক অ্যাসিড কিন্তু খুব কম পরিমাণে উৎপন্ন হতে শুরু করে এবং আস্তে আস্তে আমাদের শরীরে এই ইউরিক অ্যাসিড লেভেলটা আস্তে আস্তে কমে যায়। তো এইভাবেই আমাদের শরীরে এই মেডিসিন দুটো কাজ করে। তো ডাক্তারবাবুরা প্রথমেই যে মেডিসিনটি পেশেন্টদেরকে দেন সেটি হচ্ছে অ্যালোপিরিনল। এটি একটি খুব সেফ মেডিসিন। সবার আগে কিন্তু অ্যালোপিরিনল মেডিসিনটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন পেশেন্টদেরকে। এইবার যেসব পেশেন্টের অ্যালোপিরিনল মেডিসিনে কাজ হচ্ছে না বা যাদের এই অ্যালোপিরিনল মেডিসিনে অ্যালার্জি আছে, সেসব ক্ষেত্রে ডাক্তারবাবুরা কী করেন? ফেবুক্সোস্ট্যাট মেডিসিনটি পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকেন। এটিও কিন্তু খুব ভালো একটি কার্যকরী ওষুধ ইউরিক অ্যাসিড বাড়ার ক্ষেত্রে। তো
তবে একটি কথা বলে রাখা দরকার, যাদের হার্টের সমস্যা আছে তাদের কিন্তু ডাক্তারবাবুরা এই অ্যালোপিরানল মেডিসিনটিই কিন্তু বেশি পরিমাণে প্রেফার করে থাকেন। মানে বিভিন্ন স্টাডিতে জানা গেছে যে অ্যালোপিরানল মেডিসিনটি কিন্তু এই হার্টের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে বেশি সেফ। তো এই গেল ট্রিটমেন্ট, এই দুটো মেডিসিনের মাধ্যমে আমাদের এই মানে গাউটের ট্রিটমেন্ট আমরা করে থাকি। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বললাম ইউরিক অ্যাসিড সম্পর্কে সব কিছু বললাম। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এরপরেও আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেব। এবং এই ভিডিওটি যারা দেখলেন, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে খুব মোটিভেশন জাগাবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর নতুন যারা দর্শক আমার এই চ্যানেলটিকে ভিউ করলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন যে আপডেটগুলো আসবে, নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এইটুকুই, নমস্কার।